হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি শুভজিৎ দাস আজ আবার চলে এসেছি তোমাদের নতুন একটা কেমিস্ট্রির টপিক নিয়ে। আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে জল। তোমরা যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস জল, সেটা নিয়ে আজকের সমস্ত আলোচনা করব আজকের ক্লাসে। জল কি ধরনের জল হয়, মৃদু জল, ক্ষর জল, তাদের স্থায়ী অস্থায়ী ক্ষরতার কারণ, সব কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো আমার সাথে থাকো, আজকের ক্লাসটা নিশ্চয়ই খুব এনজয় করবে তোমরা। তো চলো শুরু করি। প্রথম দেখো কি লেখা আছে। জল, জলের ইংরাজি টার্মটা কি? ইংরেজি টার্ম হচ্ছে ওয়াটার। জলের ইংলিশ টার্ম কি? ইংলিশ টার্ম হচ্ছে ওয়াটার। আর যদি আমরা কেমিস্ট্রিতে যদি সিম্বলাইজ করি তাহলে কিভাবে লেখা হয়? H2O, মানে দুটো হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটম মিলিত হয়ে কিন্তু জল তৈরি হচ্ছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট স্লাইড কি আছে দেখো। ফার্স্ট স্লাইডে জলের সম্পর্কে কতগুলো ধারণা দেওয়া হয়েছে। ফার্স্ট স্লাইডে জল সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে। প্রথম, পরীক্ষাগারে কে জল উৎপন্ন করেন? তার নাম হচ্ছে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ার। তার নাম কি? তার নাম হচ্ছে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ার। কত সালে তিনি প্রথম পরীক্ষাগারে জল উৎপন্ন করে? সেটা হচ্ছে কিন্তু 1781 সালে। 1781 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ার প্রথম পরীক্ষাগারে জল উৎপন্ন করেন। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে যখনই কিছু পড়বে সেটা কত সালে প্রথম উৎপন্ন হয়েছে আর কি উৎপন্ন করেছেন, এই দুটো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। 1781 সাল আর বিজ্ঞানী ল্যাভয়েসিয়ার। ঠিক আছে, তারপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে জলের অণুগুলোই হচ্ছে ধ্রুবীয়, মানে পোলার। এতদিনে তোমরা নিশ্চয়ই এই পোল সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। নর্থ পোল, সাউথ পোল, মানে হচ্ছে এখানে কিন্তু সেই নর্থ পোল সাউথ পোলের কনসেপ্ট নয়, এখানে পোলারটা একটু অন্য ধরনের পোলার। কিরকম ধরনের পোলার সেটা হচ্ছে দেখো, তোমরা এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে। H2O বা জলের অণুর আকার হচ্ছে অক্সিজেন আর দুটো হাতে হাইড্রোজেন আছে। এবারে যখন পিরিয়ডিক টেবিল আমরা পড়িয়েছিলাম তোমাদের, কি বলেছিলাম? অক্সিজেন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আর হাইড্রোজেন হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ অ্যাটম, মানে অক্সিজেন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক আর হাইড্রোজেন হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। তো যখনই অক্সিজেন আর হাইড্রোজেন বন্ড করছে, যেহেতু অক্সিজেন তীব্র তড়িৎ ঋণাত্মক, তাহলে কি হবে? এই বন্ডের মধ্যে যে পরিমাণ ইলেকট্রন আছে সেগুলো নিজের দিকে টেনে নেবে, তাই না? ধরো তুমি দড়ি টানাটানি করছো, তুমি খুব পাতলা একজন ছেলে, তোমার উল্টো দিকে যে আছে সে খুব মোটা, তার খুব শক্তি বেশি, তাহলে কি করবে? সে তার দিকে তোমাকে টেনে নেবে, এটাই স্বাভাবিক। তো সেম হচ্ছে এখানেই, যেহেতু অক্সিজেন তীব্র তড়িৎ ঋণাত্মক, সেহেতু সে নিজের দিকে সমস্ত ইলেকট্রনগুলো টেনে নেবে। তো যখন সে টেনে নেবে তখন কি হবে? সব ইলেকট্রনগুলো এই দিকে যেতে শুরু করবে। তার মানে কি? একটা পোলের সৃষ্টি হবে, একটা দিকে অভিমুখে সব ইলেকট্রনগুলো যেতে শুরু করবে। সেই জন্যই কি হয়? সেই জন্যই কিন্তু জলের অণুগুলো হচ্ছে ধ্রুবীয়। ঠিক আছে, যেখানে যেখানে ধরো বন্ডের ইলেকট্রনগুলো একটা অভিমুখে টানতে শুরু করে কোনো অ্যাটম, সেটাই কিন্তু হচ্ছে ধ্রুবীয়। এবারে নন পোলার বা ধ্রুবীয় নয় কারা? যেমন CCl4। CCl4 এ কি হয়? CCl4 এ কি হয়? এখানে CCl4 এ চারটে ক্লোরিন, দুটো ক্লোরিন একদিকে টানে, দুটো ক্লোরিন অন্য দিকে টানে, তো দুজনকে ক্যান্সেল আউট করে দেয়। কিন্তু এখানে সেরকম ক্যান্সেল আউট করার কোনো জায়গা নেই বলে কিন্তু তোমাদের জলের অণু হচ্ছে ধ্রুবীয় বা ইংলিশে যাকে বলে পোলার। ঠিক আছে, এইবারে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম কি? ইম্পর্টেন্ট টার্মটা হচ্ছে তোমার হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনী গঠন করে। বুঝতে পারলে? জলের অণুগুলো কি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডিং গঠন করে। যেমন এখানে দেখো কি বলেছিলাম, হাইড্রোজেন বন্ডিং পড়ানোর সময় আমি কি বলেছিলাম? ফরমেশনের দুটো রুলস কি? একটা রুলস হচ্ছে যার সাথে হাইড্রোজেন বন্ধনী গঠন হবে তাকে তীব্র তড়িৎ ঋণাত্মক হতে হবে, প্রথম কথা। আর একটা তো হাইড্রোজেন মলিকিউল থাকতেই হবে, না হলে হাইড্রোজেন বন্ডিং নামটা কেন দিয়েছে? তার মানে একদিকে তো হাইড্রোজেন অ্যাটম থাকবে যার সাথে তীব্র তড়িৎ ঋণাত্মক অ্যাটম যুক্ত থাকবে, আর এই হাইড্রোজেন অ্যাটমটা যার সাথে বন্ড করবে সেও কিন্তু তীব্র তড়িৎ ঋণাত্মকই হতে হবে। ঠিক আছে, তো দেখো দুটো
দুটো টার্মই তোমাকে স্যাটিসফাই করছে। এই হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ, আর এই হাইড্রোজেনের সাথেও কিন্তু অক্সিজেন আছে, সেও কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ। তো এই একটা বন্ড ফর্ম করছে, এই বন্ডটাকে কি বলে? এই বন্ডটা কিন্তু দেখো এরকম পুরো এরকম টানা বন্ড নয়, এরকম দাগ কাটা এরকম বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এর একটা বোঝানোর জন্য রিপ্রেজেন্ট করে এরকম ভাবে, ঠিক আছে? তো আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডিং এরা ফর্ম করে। এই যে দেখতেই পাচ্ছ, এই একটা H2O মলিকিউল আর এই একটা H2O মলিকিউল, এর মধ্যে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডিং ফর্ম হচ্ছে। আন্তরাণবিক মানে ইন্টার মলিকিউলার, আমরা যেমন বলি না ইন্টারন্যাশনাল খেলা মানে আন্তর্জাতিক খেলা, তো একটা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডিং ফর্ম করছে। এবারে তোমাদের একটা ছোট প্রশ্ন আছে, বরফ জলে কেন ভাসে? বরফ জলে কেন ভাসে? আমরা কি দেখি সলিড থেকে যখন লিকুইড ফর্মে যায় তখন কি আয়তন বেড়ে যায়, ঠিক আছে? আয়তন বেড়ে যায়, তার মানে কি সলিডের আয়তন কম, লিকুইডের আয়তন বেশি, তাহলে কি নিশ্চয়ই সলিড যে ফর্মটা সেটা কিন্তু লিকুইডে ডুবে যাওয়ার কথা, কিন্তু ঠিক উল্টোটা দেখা যায় বরফের ক্ষেত্রে। বরফ কিন্তু জলে ভাসে কেন? এর রিজনটা হচ্ছে 11 সিসি এই রিজনটা হচ্ছে 11 সিসি বরফ 12 সিসি জল উৎপন্ন করে। এর প্রথম কারণটাই হচ্ছে কিন্তু এই ওপরেরটাই, হাইড্রোজেন বন্ডিং ফর্ম করে এরা নিজেদের মধ্যে, ঠিক আছে? এর নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ফর্ম করে বলেই এদের আয়তনটা ছোট হয়ে যায়, সেই জন্যই কিন্তু হালকা হয়ে যায়। যেহেতু সলিড ফর্মটা বেশি হালকা হয়ে যায়, সেই জন্যই কিন্তু লিকুইডে ভেসে থাকতে পারে অনেক সহজভাবে। কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে তুমি দেখবে সলিড কিন্তু লিকুইডের থেকে ভারী হওয়ার জন্য ওরা কিন্তু নিচের দিকে পড়ে যায়, কিন্তু এখানে ঠিক উল্টোটা, বরফ মানে সলিড ফর্মটা কিন্তু লিকুইড ফর্মের থেকে হালকা হয়, সেই জন্য কিন্তু জলে ভেসে থাকে, ওরকম ফ্লোট করে, ঠিক আছে? বুঝতে পারলে পুরো জিনিসটা? নেক্সট কি স্লাইড আছে? নেক্সট স্লাইডটা হচ্ছে কিন্তু জল কয় ধরনের। নেক্সট স্লাইডটা কি বলছে? নেক্সট স্লাইডটা হচ্ছে জল কয় ধরনের। দেখো আমরা যে জলটা খাই, তো তোমরা এতদিন জানো জল একরকমই হয়, কারণ তোমরা অত ডিপলি চিন্তা করোনি, কিন্তু যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, একটা জল কিন্তু আমরা পান করি বা খাই, আর একটা জল কিন্তু আমরা কাপড় ধোয়ার কাজে লাগে। তো এখান থেকে কনসেপ্টটা নিয়ে কিন্তু তোমরা এগোতে পারো। জল কিন্তু দুই ধরনের, জল হচ্ছে দুই ধরনের। কি কি জল? একটা হচ্ছে মৃদু জল আর একটা হচ্ছে ক্ষর জল। একটা হচ্ছে মৃদু জল আর একটা হচ্ছে ক্ষর জল। তাহলে বুঝতে পারলে জল কয় ধরনের? জল কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মৃদু জল আর একটা হচ্ছে ক্ষর জল, যেটা এখানে আমি ডিনোট করে দিয়েছি। দু ধরনের জল হয়, একটা মৃদু জল আর একটা ক্ষর জল। তো এবারে কাকে মৃদু জল বলে কাকে ক্ষর জল বলে, চলো নেক্সট স্লাইডে আমরা দেখে নিই কাকে মৃদু জল বলবে আর কাকে ক্ষর জলটা বলবে তোমরা। তো দেখো মৃদু জল কাকে বলে? মৃদু জল কাকে বলে? যখনই কিছু পড়বে তার নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে, সেই জন্যই তাকে মৃদু জল বলছে, সেই জন্যই তাকে ক্ষর জল বলছে। কিন্তু কাকে বলে মৃদু জল? যে জল সাবানের সাথে সহজেই ফেনা উৎপন্ন করে। মানে কনসেপ্টটা বুঝতে পারলে? কনসেপ্টটা হচ্ছে মৃদু জল তাকেই বলবো যার সাথে কিন্তু সাবানের রিয়াকশন করলে তাড়াতাড়ি সহজে ফেনা উৎপন্ন হয়, মৃদু জল। এর ঠিক অপর কনসেপ্টটাই তাহলে কি হবে? ক্ষর জল হবে। তাহলে কি হবে ক্ষর জলের কনসেপ্টটা? যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না, সেটা পরের স্লাইডে আসছে। এই স্লাইডটা কি নিয়ে? মৃদু জল হচ্ছে যে জল সাবানের সাথে সহজেই ফেনা উৎপন্ন করে। কারা কারা সেটা দেখো, এখানে ছবি দিয়েছি। বৃষ্টির জল, সেটি হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। বৃষ্টির জলটা হচ্ছে কিন্তু এক ধরনের মৃদু জল, ঠিক আছে? বুঝতে পারলে? তো চলো নেক্সট স্লাইড। এবারে ক্ষর জল কাকে বলে দেখে নি। ক্ষর জল কাকে বলে দেখে নি। ক্ষর জল, ক্ষর জল কি বলছে? ক্ষর জল তাহলে কি? একটু আগেই বললাম, যে জল সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না।
আগেরটা হচ্ছে মৃদু জল কিন্তু সহজে ফেনা উৎপন্ন করে, ক্ষরজল সহজে ফেনা উৎপন্ন করে না। এক্সাম্পল কি, এই যে এত বড় এক্সাম্পল দিয়ে রেখেছি, নদী বা সমুদ্র বা কিন্তু পাতকুয়ার জলও কিন্তু ক্ষরজল হিসাবে আমরা কনসিডার করি। তাও দুটোর ডিফারেন্সিয়েশন কি হবে, একদিকে তুমি যদি মৃদু জল রাখো আর একদিকে যদি ক্ষরজল রাখো। মৃদু জল কাকে বলে, যে জল সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে তাকে মৃদু জল বলে, এক্সাম্পল হচ্ছে বৃষ্টির জল। আর একদিকে ক্ষরজল কাকে বলে, যে জল সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না। এক্সাম্পল কি কি হবে, নদীর জল, সমুদ্রের জল আর পাতকুয়োর জল। ঠিক আছে, নেক্সট স্লাইড কি আছে, নেক্সট স্লাইডে যাওয়ার আগে তোমাদের আবার মনে করিয়ে দিই, আমরা কিন্তু বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে জেক্সপোর পড়ানো হয়, এমনকি এমএসসি পড়ানো হয়। তো সমস্ত তোমাদের যারা বন্ধু বা দাদা দিদি যারাই আছে এমএসসি প্রিপারেশন নিচ্ছ, জেক্সপো দেবে, জয়েন্ট দেবে, তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে, এই যে স্টুডেন্ট বাংলা লোগোটা আছে, স্টুডেন্ট বাংলা, তো এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে কিন্তু তোমরা যখনই সাবস্ক্রাইব করবে তার ফল কি হবে, যখনই আমাদের নতুন কোনো ভিডিও আসবে তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো চলো নেক্সট স্লাইড দেখো কি আছে। এখানে হচ্ছে একটা টিচার পড়াচ্ছেন একদিকে, তো একটা কোশ্চেন দিয়েছেন বোর্ডে। কি কোশ্চেন দিয়েছেন, কোশ্চেনটা হচ্ছে জলের ক্ষরতার কারণটা ঠিক কি। তাহলে মানে জলের ক্ষরতা হয় কেন, কেন এই বেসিক কনসেপ্টটা এটা বলো, যে জলের ক্ষরতার কারণটা কি, মেন কারণটা কি জলের ক্ষরতার, বলো জলের ক্ষরতার মেন কারণটা কি। দেখো মেন কারণটা হচ্ছে জলে দুই ধরনের জিনিস থাকে। যখনই এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এই দুটো নিশ্চয়ই জানো তোমরা, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পিরিয়ড টেবিলে পড়েছিলে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, ক্লোরাইড বা সালফেট লবণ যদি দ্রবীভূত অবস্থায় থাকে তখনই কিন্তু জলের ক্ষরতা সৃষ্টি হয়। কি বললাম আর মনে রাখো, কি বললাম, জলের ক্ষরতার কারণটা ঠিক কি। তাহলে জলের মধ্যে যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট আয়ন যদি দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে কিন্তু ক্ষরতার সৃষ্টি হয়। তো একবার দেখে নিই কি কি থাকতে হবে, চলো দেখে নিই একবার কি কি থাকতে হবে। ক্যালসিয়াম বাইকার্বনেট বললাম, ফর্মুলা কি, CaHCO3 ঠিক আছে। তারপরে কি বললাম, ক্যালসিয়াম ক্লোরাইড বললাম, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। আর তারপরে কি ক্যালসিয়াম সালফেট CaSO4। আর একটা কি বললাম, এটা ক্যালসিয়াম হলো, তাহলে এবারে ক্যালসিয়ামের জায়গায় শুধু ম্যাগনেসিয়ামকে রিপ্লেস করে দাও, তাহলেই হয়ে যাবে Mg ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, MgHCO3 এটা কি হয়ে গেল, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হয়ে গেল। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2 হয়ে গেল। আর লাস্টে কি MgSO4 হয়ে গেল। তো এই ছটা জিনিস যদি তোমার জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে কিন্তু জলের ক্ষরতার মেন উপাদান বা মূল কারণ কিন্তু এই ছটা মৌল বা উপাদানগুলো। ঠিক আছে, বুঝতে পারলে, কোনো অসুবিধা নেই কারণ নিশ্চয়ই। তো নেক্সট স্লাইডে কি আছে, নেক্সট স্লাইডে আছে জলের ক্ষরতা কয় ধরনের। আগেরটা কি হলো, জল কয় ধরনের, মৃদু জল, ক্ষরজল, ঠিক আছে। এখানে কি জলের ক্ষরতা কয় ধরনের, ঠিক আছে। একটু পরের দিকে কনসেন্ট্রেট করো, এই এদিকে যে মেয়ের ছবিটা আছে এটা না দেখে এদিকে একটু কনসেন্ট্রেট করো। আমি এদিকে চলে আসছি, তারা দেখতে পাবে না তোমরা। হ্যাঁ দেখো, জলের ক্ষরতা কয় ধরনের, একটা হচ্ছে কি বললাম স্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। জলের ক্ষরতা কয় ধরনের, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, এই দু ধরনের। তার মানে দেখো প্রথমে কি বললাম, জলের দুটো ভাগ,
একটা হচ্ছে মৃদু জল আর একটা হচ্ছে ক্ষরো জল। আবার ক্ষরো জলের দুটো পার্ট, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে কিন্তু অস্থায়ী ক্ষরতা। ঠিক আছে, একটা স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে কিন্তু অস্থায়ী ক্ষরতা। বুঝতে পারলে? খুব আসান সহজ ভাষা তোমাদের বলছি, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এর থেকে সহজ ভাষা তোমরা বুঝতে পারবে না। তো চলো নেক্সট স্লাইডে কি বলছে। নেক্সট স্লাইডে কি দেখাচ্ছে? নেক্সট স্লাইডে দেখাচ্ছে হচ্ছে অস্থায়ী ক্ষরতা বলতে কি বোঝানো হয়। অস্থায়ী ক্ষরতা বলতে কি বোঝানো হয়? তো এখানে দেখো আমি দুটো এলিমেন্ট নিয়েছি, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো কি বলেছিলাম, ক্ষরতার সময় কে কে থাকতে হয়? ক্যালসিয়াম বাইকার্বনেট থাকতে হয়, ক্যালসিয়াম ক্লোরাইড থাকতে হয়, ক্যালসিয়াম সালফেট থাকতে হয়, আর বাকি তিনটাকে কি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থাকতে হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট থাকতে হবে। তো অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা হতে গেলে কি কি থাকতে হবে? প্রথম হচ্ছে সমস্ত বাইকার্বনেট গুলো থাকলে কিন্তু সেগুলোই অস্থায়ী ক্ষরতা তৈরি করে, মানে ক্যালসিয়াম বাইকার্বনেট আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এই দুটো যখন থাকবে জলে তখন কিন্তু সেই ক্ষরতাটা হবে অস্থায়ী ধরনের। মানে ওই অস্থায়ী ক্ষর জলকে তুমি যদি ফোটাও তাহলে কিন্তু এই দুটো ডিজলভ হয়ে যায় আর একদম শুদ্ধ জল আমরা কিন্তু পাই। সেটা পরে একটু পরের স্লাইডেই আসবো। এই স্লাইডে কি বলছে তাহলে, অস্থায়ী ক্ষরতা কাকে বলে? জলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ যদি দ্রবীভূত অবস্থায় থাকে তাকেই বলা হয় হচ্ছে অস্থায়ী ক্ষরতা। নেক্সট তাহলে কি, নেক্সট স্লাইডে আসবে, আগে বলে রাখছি নেক্সট স্লাইডে আসবে স্থায়ী ক্ষরতা। তাহলে কি হলো, যদি ছটার যে জিনিস বললাম সেই ছটার মধ্যে দুটো চলে গেল, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট চলে গেল, তাহলে কি পড়ে রইল? ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম সালফেট আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম সালফেট। তো এটাই হচ্ছে কিন্তু তোমার স্থায়ী ক্ষরতার কারণ। স্থায়ী ক্ষরতার কারণ কি বলছে দেখো, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই চারটে জিনিসই কিন্তু তোমার স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। মেন রিজন স্থায়ী ক্ষরতার হচ্ছে যদি জলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড এবং সালফেট লবণ যদি দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই জলটা হবে স্থায়ী ক্ষরতা। বুঝতে পারলে? এইবারে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের যে জিনিসটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি কি উপায়ে ক্ষরো জলের মৃদুকরণ করা হয়। কি কি উপায় ক্ষরো জলের মৃদুকরণ করা হয়? এটা অনেক পদ্ধতি আছে, এটাতে অনেক পদ্ধতি আছে। মেন আমরা 3-4টে পদ্ধতি দেখব। ফার্স্ট সবচেয়ে যেটা ইজি স্টেপ সেটা হচ্ছে অস্থায়ী ক্ষরতাকে, অস্থায়ী ক্ষরযুক্ত জলকে তুমি যদি হিট করো, নর্মাল হিট করো, তাহলে কিন্তু ওটা মৃদু জলে কনভার্ট হয়ে যায়। হিট কেন, অনেক সময় দেখবে তোমরা যখন বাইরে থেকে কোনো জল নিয়ে আসবে তখন কি বলে মা বাবার কি বলে, জলটাকে ফুটিয়ে খা। কেন বলে? তার রিজন হচ্ছে সেখানে যদি কোনো অস্থায়ী ক্ষরতা যুক্ত কোনো উপাদান থাকে তাহলে সেই অস্থায়ী ক্ষরতাযুক্ত জলকে আমরা মৃদু জলে কনভার্ট করে নিই, আর যে মৃদু জলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর। যদি তুমি ক্ষরো জল খেয়ে নাও তাহলে কিন্তু শরীরে অনেক প্রবলেম আসতে পারে। তো চলো কি কি হয়, কি বলেছিলাম অস্থায়ী ক্ষরযুক্ত জলকে কিন্তু আমরা হিট করব। অস্থায়ী ক্ষর কি কি হবে? CaHCO3 এক্ষুনি বললাম তোমাদের, আর MgHCO3 এই দুটোই তো মেন অস্থায়ী ক্ষরতার জন্য, এই দুটোই তো মেন। এক্ষুনি বললাম তোমাদের দুটোকে হিট করছি আমরা, তাহলে কি হবে? এটাই ফর্ম হবে, তাই তো?
এটাই ফর্ম হবে। ক্যালসিয়াম বাইকার্বনেটকে যদি হিট করি তাহলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট হবে, যেটা অধঃক্ষেপ করবে নিচে, কার্বন ডাই অক্সাইড কি গ্যাস, সেই জন্য চলে যাবে, আর পড়ে থাকবে যেটা পাবে এটা কিন্তু একদম পিওর জল, মানে মৃদু জল, যেটা আমরা পান করতে পারি। সেম ভাবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেটকে করলে কি হবে, ম্যাগনেসিয়াম কার্বনেট হবে, যেটার অধঃক্ষেপ নিচে পড়বে, কার্বন ডাই অক্সাইড উবে যাবে, আর যেটা পড়ে থাকবে সেটা কিন্তু পিওর জল, যেটা পড়ে থাকবে সেটা কিন্তু একদম পিওর জল পাবে। ঠিক আছে, তার মানে কি, অস্থায়ী ক্ষরযুক্ত জলকে তুমি যদি হিট করো বা বয়েল করো তাহলে কিন্তু মৃদু জল তোমরা পাবে। এবারে নেক্সট, এটা তো হয়ে গেল, অস্থায়ী ক্ষরযুক্ত জলকে তোমরা স্ফুটন পদ্ধতিতে বা হিট করলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট আরেকটা কিভাবে করা যায়, আরেকটা যেভাবে করা যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেটকে তার মধ্যে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, হ্যাঁ, ক্যালসিয়াম বাইকার্বনেটকে যদি তোমরা তার মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও তাহলে কি হবে, এই জলটা পাবে, এই জলটাও কিন্তু মৃদু জল। ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে যদি তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা যাকে বলা হয় কলিচুন দিয়ে দাও তাহলে কি হবে, কিন্তু আবার সেই ক্যালসিয়াম কার্বনেটই ফর্ম হবে আর মৃদু জল পাবে তুমি। সেম ভাবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেটকে করলে কি হবে, কি পাবে, খুব ইজি, আগেরটা দেখেই করা যেতে পারে। কিন্তু দেখো কি হচ্ছে, ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে, আর মৃদু জল পাচ্ছ, পিওর ফর্মটা পাচ্ছ কিন্তু। তো এই রিঅ্যাকশনটাকে বলা হয় হচ্ছে কিন্তু ক্লার্ক রিঅ্যাকশন, ক্লার্কস রিঅ্যাকশন মানে ক্লার্কের পদ্ধতি। বিজ্ঞানী ক্লার্ক প্রথম এই আবিষ্কারটা করেছিলেন বলে এই রিঅ্যাকশন ও বিক্রিয়ার নামই কিন্তু তার নামানুকরণ দেওয়া হয়েছে, ক্লার্ক রিঅ্যাকশন। কি হচ্ছে, ক্যালসিয়াম বাইকার্বনেটকে তুমি তার মধ্যে যদি তুমি কলিচুন দাও প্রথমে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট আর মৃদু জল পাবে। সিমিলারলি যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের সাথে তুমি কলিচুন দাও, ম্যাগনেসিয়াম কার্বনেট পাবে, ক্যালসিয়াম কার্বনেট পাবে আর মৃদু জল পাবে। এই পুরো প্রসেসটার নাম হচ্ছে ক্লার্কস রিঅ্যাকশন বা ক্লার্কের পদ্ধতি। দুটো জিনিস শিখলে, ঠিক আছে, দুটো জিনিস শিখলে যে কিভাবে কিভাবে অস্থায়ী ক্ষরযুক্ত জলকে তোমরা মৃদু জলে কনভার্ট করে নাও। এবারে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে স্থায়ী ক্ষরতাযুক্ত জলকে কিভাবে তুমি মৃদু জলে কনভার্ট করবে। এই প্রসেসটা একটু অন্য ধরনের, সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো সরি লিখে নি। আচ্ছা, এর মধ্যে এমটা আমরা কি ডিনোট করছি, এমটা আমরা ডিনোট করছি কিন্তু ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামকে। ঠিক আছে, Na2CO3 এর নাম কি সবাই বলো, Na2CO3 এর নাম কি? আগে তোমরা চেষ্টা করবে তারপরে আমি বলবো যে Na2CO3 এর নাম কি এর। ঠিক আছে, তারপরে আমি সব অ্যানসার দেবো। ঠিক আছে, তো Na2CO3 মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3 মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট। এবারে ভাবছো এখানে তো জল নেই, দেখো জলের মধ্যে কিন্তু এরা দ্রবীভূত অবস্থায় থাকে, জলের মধ্যে কিন্তু এই MCl2 MSO4 এরা কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকে। এদেরকে এই MCl2 MSO4 টাকে কিন্তু আমাদের মেন কারণ হচ্ছে এই দুটোকে কিন্তু এলিমিনেট করা।
তো তার জন্য আমরা কি করতে পারি, Na2CO3 করতে পারি। Na2CO3 কি করলে কি হবে, MCO3 ফর্ম হবে আর NaCl। NaCl তোমরা জানোই, যেটা জলের সাথে NaCl কি, NaCl হচ্ছে লবণ, ঠিক আছে। আর Na2SO4 কি, সোডিয়াম সালফেট। এটাও কিন্তু জলকে কোনো রকম ভাবে ফাউল করে না, যেরকম ভাবে ফাউল তোমার সোডিয়াম MCl2 ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট করে, এরা কিন্তু জলকে স্থায়ী ক্ষারতা প্রদান করে। সেই স্থায়ী ক্ষারতা থেকে আমরা এই অস্থায়ী ক্ষারতায় কনভার্ট করলাম। তো তিনটে পদ্ধতি বললাম, ফার্স্ট পদ্ধতি স্ফুটন পদ্ধতি, সেকেন্ড পদ্ধতি ক্লার্কের পদ্ধতি, আর থার্ড পদ্ধতি হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাকশন করে পদ্ধতি। এই তিনটে পদ্ধতি মেইনলি পরীক্ষায় আসে। তো আরেকটা জিনিস তোমার যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে একটু বলে দিচ্ছি, হু তো জানোই তোমরা, হু এর নাম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই হু কি বলেছে, হু বলেছে জলে আর্সেনিকের মাত্রা কত থাকা উচিত, 0.05 মিলিগ্রাম পার লিটার। যখনই এটা আর জলে আর্সেনিকের মাত্রা 0.05 কে ক্রস করে যাবে তখনই কিন্তু সেই জলটা পানের অনুপযোগী হয়ে যাবে, মানে খেতে সেটা বারণ করে। কে বারণ করে, আমি তুমি বারণ করি না, কে বারণ করে, হু বারণ করে। সবকিছু টেস্ট করেই কিন্তু এরা বলে যে জলে যদি 0.05 মিলিগ্রাম পার লিটার, গ্রামও নয় মিলিগ্রাম পার লিটারের বেশি আর্সেনিক থাকে তাহলে কিন্তু সেটা জল পানের অনুপযোগী। বুঝতে পারলে? তো আজকের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ হলো, ছোট ক্লাস ছিল জল সম্বন্ধে। তো তোমরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে ইমেল আইডি বা তোমরা ইনস্টাগ্রামে যুক্ত হতে পারো। তো এখানে থ্যাংক ইউ একটা আছে। তো চলো আজকে এই অবধি থাকুক, দেখা হবে নেক্সট ক্লাসে একটা নতুন কোনো টপিক নিয়ে। তত অবধি টাটা, বাই বাই।